নমস্কার, পিপলস রিপোর্টারে আপনাদের স্বাগত। আমরা সবাই জানি যে গত 15ই মার্চ রবিবার পশ্চিমবঙ্গ সহ আরো 4টি জায়গায় ভোট ঘোষণা হয়ে গেছে। আসামে ভোট হচ্ছে, তামিলনাড়ুতে ভোট হচ্ছে, কেরালাতে ভোট হচ্ছে, পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে এবং তার সঙ্গে ভোট হচ্ছে পুদুচেরিতে। ভোট ঘোষণা হয়ে গেল, পশ্চিমবঙ্গের যে এসআইআর প্রক্রিয়া চলছিল তাতে এখনো পর্যন্ত বহু সংখ্যক নাম ঝুলে আছে। 60 লক্ষের বেশি নাম ঝুলে আছে, বিচারাধীন, আন্ডার অ্যাডজুডিকেশন তার আওতায় আছে। এবং যে সাপ্লিমেন্টারি তালিকা, ভোটার তালিকা প্রকাশিত হবার কথা তা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। মনোনয়ন পর্ব পর্যন্ত এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ পর্ব চলবে। এখনো পর্যন্ত আমরা কিন্তু জানি না, আমরা জানতে পারছি না, বোঝা সম্ভব হয়নি যে এই যে তালিকা, যে 60 লক্ষের যে তালিকা আছে তার মধ্যে কতজন ভোটাধিকার পাবেন আর কতজন পাবেন না। যদিও এইসব ঘটনার জন্য নির্বাচন প্রক্রিয়া, নির্বাচন পর্ব কিন্তু থেমে নেই। বিশেষ করে যেদিন নির্বাচন ঘোষিত হয়েছে রবিবার, তারপর থেকেই একের পর এক প্রার্থী তালিকা প্রকাশ চলছে। 15 তারিখ নির্বাচন ঘোষিত হয়েছে, 16 তারিখ প্রার্থী তালিকা প্রকাশ করেছে বামফ্রন্ট আংশিক। একই দিনে আংশিকভাবে বিজেপিও তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে এবং তৃণমূল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে গতকাল 17ই মার্চ। তিনটে জিটিএর সাথে আন্ডারস্ট্যান্ডিং আর 291টা, এটা আমাদের লিস্ট। 294টা আসনের মধ্যে 291টা আসনে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে এবং তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে 3টি আসন, দার্জিলিং এর 3টি আসন, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, এই 3টি আসনে অনিক থাপার দলের সঙ্গে তৃণমূল সমঝোতা করবে এবং সেই কারণে ওই 3টি আসন বাদ দিয়ে বাকি যে 291 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। বিষয়টা এখানেও নয়, আগে থেকেই কানাঘুষো ছিল যে এবার তৃণমূলের প্রার্থী তালিকা থেকে বহু প্রার্থী বাদ পড়তে চলেছেন, বহু বিধায়ক বাদ পড়তে চলেছেন এবং যে সম্ভাবনা তা ঘিরে দেখা দিয়েছিল যে এই প্রার্থী, বিরাট সংখ্যক প্রার্থী যদি বাদ পড়েন, বিরাট সংখ্যক বিধায়ক যদি প্রার্থী তালিকা থেকে বাদ পড়েন, সেক্ষেত্রে তার পরবর্তী প্রতিক্রিয়া কি হতে পারে। এবং আমরা দেখতে পেয়েছি যে গতকাল যখন তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষিত হয়েছে, প্রায় 1/3 গতবারের যারা বিধায়ক ছিলেন তৃণমূলে তার প্রায় 1/3 কিন্তু মনোনয়ন পাননি, সেই সংখ্যাটা 70-এর বেশি। এই যে তালিকা যেখান থেকে তৃণমূলের প্রার্থীদের বাদ দেওয়া হয়েছে, তার মধ্যে একদিকে যেমন বেশ কিছু হেভিওয়েট প্রার্থী আছেন, আবার তুলনামূলকভাবে কিছু নাম, কম নাম জানা প্রার্থীও আছেন। যদিও অধিকাংশ ক্ষেত্রেই বলা হচ্ছে যে পারফরমেন্সের ভিত্তিতে তৃণমূলের প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে এবং সেই প্রার্থী তালিকা ঘোষিত হয়েছে। যদিও প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার পরে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে সিটিং এমএলএ কে বাদ দিয়ে নতুন যে প্রার্থী ঘোষণা করা হয়েছে তা নিয়ে চরম বিক্ষোভ চলছে। সেটা জলপাইগুড়ি হতে পারে, সেটা মুর্শিদাবাদ হতে পারে, বিভিন্ন জায়গাতে, রাজ্যের বিভিন্ন জায়গাতে তাই নিয়ে এই নিয়ে গন্ডগোল চলছে। আবার এরকমও আছে যে একজনকে প্রার্থী করা হয়েছে, তিনি বহিরাগত বলে তৃণমূলের কর্মীরা সেখানকার বিক্ষোভ দেখাচ্ছেন যে আমরা বহিরাগত প্রার্থীকে মানছি না। গতকাল থেকে কিন্তু এই টানাপোড়েন চলছে এবং আগামী আরো 2-3 দিন না গেলে পরিস্থিতিটা ঠিক কোন জায়গায় দাঁড়াবে তা স্পষ্ট হবে না। কারণ আমরা পশ্চিমবঙ্গের রাজনীতিতে সাম্প্রতিক সময়ে যে এই দল বদল, দলে থেকে কাজ করতে না পারা, দম বন্ধ হয়ে আসা, এইসব ঘটনাগুলো আমরা দেখেছি, তা কিন্তু আগামী 2-4 দিনের মধ্যে আরো বেশি করে দেখতে পাওয়া যাবে বলে মনে হচ্ছে। বিশেষ করে বিজেপির সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার পর এটা আরো বাড়তে পারে। হ্যাঁ, দল বদলা বদলি একটা হয়তো এখন চলবে, যদিও প্রার্থী তালিকা প্রকাশিত হয়ে যাবার পরে এই দল বদলা বদলি, অন্য দলে যাওয়া, তাতে কতটা কি লাভ হবে, প্রার্থী তো আর নতুন করে হওয়া যাবে না, সেটা বোধহয় বিচার্য বিষয়, সেটা দেখবার বিষয়। তবুও তৃণমূলের যে প্রার্থী, যে বিধায়ক এবারের প্রার্থী তালিকায় ঠাঁই পেলেন না, তাদেরকে নিয়ে আমরা একটা প্রতিবেদন আজকে করছি।
আগেই বলেছি যে বহু বর্তমান বিধায়ককে তৃণমূল এবার টিকিট দেয়নি। এই তালিকাতে হেভিওয়েট প্রচুর আছেন, যেরকম কাঞ্চন মল্লিক থেকে শুরু করে পার্থ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত, এরকম তাবর তাবর নাম আছে। হ্যাঁ, এবং এদের অনেকেই কিন্তু মনোনয়ন না পেয়ে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছেন। কেউ কেউ আবার অভিমানে রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কথাও ঘোষণা করে দিয়েছেন। যেরকম এবারে নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়নি বেহালা পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থ চ্যাটার্জিকে। নিয়োগ দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে ছিল, গত কয়েক বছর তিনি জেলেও ছিলেন, সদ্য জামিনে মুক্তি পেয়েছেন। দল যে তাকে এবার মনোনয়ন দেবে না তা এক প্রকার নিশ্চিত ছিল। তার কেন্দ্র বেহালা পশ্চিম, সেই কেন্দ্রে তৃণমূল এবার প্রার্থী করেছে রত্না চট্টোপাধ্যায়কে। মনোনয়ন দেওয়া হয়নি উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিককেও। তার ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছু কথাবার্তা, সোশ্যাল মিডিয়া সমালোচনা, এইসব তো ছিলই, যার একটা প্রভাব পড়েছিল। এমনকি স্থানীয় উত্তরপাড়ার যে স্থানীয় তৃণমূল যে নেতৃত্ব, যে নেতা কর্মীরা আছেন, তাদের খুবই ক্ষোভ ছিল কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে। তার নামে এলাকায় নিখোঁজ পোস্টারও দেওয়া হয়েছিল। এই সব কিছুর জেরে এবারে কাঞ্চন মল্লিককে প্রার্থী করা হয়নি। এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। প্রার্থী তালিকা থেকে বাদ গেছেন বড়মার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। ইনিও নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত ছিলেন। একাধিকবার তার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি তল্লাশি চালিয়েছে। তল্লাশির সময় ফোন পুকুরে ফেলে দেওয়া, পাঁচিল টপকে যাওয়া, এই ধরনের বিভিন্ন ঘটনা সংবাদ মাধ্যমের দৌলতে আমরা দেখতে পেয়েছি। সর্বত্রই প্রবল সমালোচনার মুখে তিনি পড়েছিলেন, দীর্ঘদিন জেলও খেটেছেন। বড়োয়ায় এবার জীবন কৃষ্ণ সাহার বদলে প্রার্থী তৃণমূলের প্রতিমা রজক। তৃণমূলের প্রার্থী তালিকা থেকে নাম কাটা গেছে আরো এক অভিযুক্ত পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্যেরও। তিনিও দীর্ঘদিন জেল খেটেছেন। সেখানে তৃণমূলের প্রার্থী এবার রুকবানুর রহমান। উল্লেখযোগ্যভাবে রুকবানুর রহমানকে কিন্তু তার যে কেন্দ্র, সেই কেন্দ্র থেকে সরিয়ে এবার পলাশীপাড়াতে নিয়ে আসা হয়েছে। শোনা গেছে যে রুকবানুর রহমানের কেন্দ্রতে রুকবানুর রহমানও তার জনপ্রিয়তা কিন্তু তলানিতে, তার বিরুদ্ধে প্রচুর ক্ষোভ ছিল। কলকাতার দিকে যদি আসি, বেলেঘাটার বর্ষিয়ান বিধায়ক পরেশ পালকে এবার মনোনয়ন দেয়নি তৃণমূল। এই কেন্দ্র থেকে লড়াই করবেন তৃণমূলের মুখপাত্র এবং সোশ্যাল মিডিয়ায় প্রবল সক্রিয় কুণাল ঘোষ। টিকিট পাননি চুঁচুড়ার দীর্ঘদিনের বিধায়ক অসিত মজুমদার। এই কেন্দ্র থেকে তৃণমূল এবার প্রার্থী করেছে দলের আইটি সেলের দায়িত্বপ্রাপ্ত নেতা দেবাংশু ভট্টাচার্যকে। বারাসত থেকে চিরঞ্জিতকে যে প্রার্থী করা হবে না তা আগে থেকেই খবর ছিল, এবং নিজের ঘনিষ্ঠ মহলে চিরঞ্জিত জানিয়েছিলেন যে তিনি নিজেই আর ভোটে দাঁড়াতে চাননি। স্বভাবতই এই কেন্দ্রতে চিরঞ্জিতের নাম মনোনীত হয়নি। এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী করেছে সব্যসাচী দত্তকে। গত বিধানসভা ভোটের আগেই তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছিলেন, বিধাননগর কেন্দ্র থেকে লড়েছিলেন, পরাজিত হয়েছিলেন, তারপরে আবার তৃণমূলে ফিরে এসেছিলেন। তাকেই এবারে প্রার্থী করেছে বারাসত কেন্দ্র থেকে তৃণমূল, সব্যসাচী দত্ত। হাওড়া শিবপুর কেন্দ্রে বিধায়ক ছিলেন মনোজ তিওয়ারি। এবার মনোজ তিওয়ারিকে মনোনয়ন দেওয়া হয়নি। সেখানে তৃণমূল প্রার্থী করেছে রানা চট্টোপাধ্যায়কে। এছাড়াও নাম কাটা গেছে পাঁশকুড়ার পূর্বের বিধায়ক বিপ্লব রায়চৌধুরী। তিনি মন্ত্রীও ছিলেন, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। এইখান থেকে প্রার্থী করা হয়েছে অসীম কুমার মাঝিকে। প্রার্থী করা হয়নি আরো দুই মন্ত্রী, জ্যোৎস্না মান্ডি, তাজমুল হোসেন, তাদেরকেও প্রার্থী করা হয়নি। বাঁকুড়ার রানীবাঁধের বিধায়ক জ্যোৎস্না মান্ডি খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন। এই কেন্দ্রের এবারের প্রার্থী হচ্ছেন তনুশ্রী হাঁসদা। হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প বস্ত্র দপ্তরের মন্ত্রী ছিলেন। তার জায়গায় প্রার্থী করা হয়েছে মাতেবুর রহমানকে। বিজেপি থেকে তৃণমূলে আসা রানাঘাটের বিধায়ক মুকুটমণি অধিকারী, তাকেও মনোনয়ন দেওয়া হয়নি। সেখানে তৃণমূলের প্রার্থী সৌগত কুমার বর্মন। প্রত্যাশা মতোই টিকিট পাননি মেদিনীপুর তমলুকের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র। তাকে নিয়ে বেশ কয়েকদিন থেকেই গন্ডগোল চলছে। তার নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। তিনি প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন দলের বিরুদ্ধে, প্রশংসা করেছিলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীরও। সেখানে শাসক দলের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে দীপেন্দ্র নারায়ণ রায়কে। টিকিট পাননি জলপাইগুড়ির দীর্ঘদিনের বিধায়ক খগেশ্বর রায়। গতকাল মনোনয়ন না পেয়ে তিনি তার সমর্থকদের নিয়ে ক্ষোভ উগড়ে দেন। ওই কেন্দ্রে প্রার্থী হয়েছেন স্বপ্না বর্মন। সদ্য তৃণমূলে যোগ দেওয়া স্বপ্না বর্মনকে ওই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে, এবং যে ঘটনা মেনে নিতে পারেননি খগেশ্বর রায় এবং তার অনুগামীরা।
যেহেতু প্রার্থী আমাকে করলো না, সাংবাদিকদের সামনেই বলছে আজ থেকে আমি জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস দলের চেয়ারম্যান আমি পদত্যাগ করলাম। আমি দলের চেয়ারম্যান থাকবো না। এবং তারা একযোগে বিভিন্ন পদাধিকারী দলের তারা একযোগে ইস্তফা দিয়েছেন। এবং খগেশ্বর বাবু যেটা বলেছেন, খগেশ্বর রায় যেটা বলেছেন যে টাকার কাছে হেরে গেলাম। পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়া পশ্চিম কেন্দ্রের বিধায়ক ছিলেন ফিরোজা বিবি। বয়সজনিত কারণে তিনি এবারে প্রার্থী হতে চাননি বলেই খবর। তো তার জায়গায় প্রার্থী হয়েছেন সিরাজ খান। এছাড়াও টিকিট পাননি রাজনীতিতে সাড়া জাগানো বলাগড়ের মনোরঞ্জন ব্যাপারী, তার জায়গায় রঞ্জন ধারাকে প্রার্থী করা হয়েছে। এবং প্রার্থী হতে না পারার পরে সোশ্যাল মিডিয়াতে দীর্ঘ পোস্ট করেছেন মনোরঞ্জন ব্যাপারী। বেশ কিছুদিন থেকেই তার সঙ্গে দলের স্থানীয় নেতাকর্মীদের একটা মনোমালিন্য চলছিল। তিনি বারবার তার সোশ্যাল মিডিয়াতে যদি যাওয়া যায় তাহলে দেখা যাবে যে বারবার তিনি সেই সব বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং অবশেষে প্রার্থী তালিকা থেকে বাদ গেলেন মনোরঞ্জন ব্যাপারী। উত্তর চব্বিশ পরগনার নোয়াপাড়ার বিধায়ক মঞ্জু বসু তিনিও মনোনয়ন পাননি। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে তীর্থঙ্কর ভট্টাচার্যকে। কয়েকদিন আগেই ধর্মতলায় যখন ধর্ণা মঞ্চ চলছিল সেখানে মঞ্জু বসুর একটি ভিডিও সামনে এসেছিল, আপনারা সকলেই সেই ভিডিও দেখেছেন, কাজে সেই প্রসঙ্গ আর নতুন করে তুলে আনার কিছু নেই। মালদার বিধায়ক মানিকচকের সাবিত্রী মিত্র, তাকে মনোনয়ন দেয়নি দল, তার বদলে ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কবিতা মণ্ডল। পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ মনোনয়ন পাননি, মানিকতলা কেন্দ্রে প্রার্থী বদল হয়েছে। মহেশতলার বিধায়ক দুলাল চন্দ্র দাস তিনিও বয়সজনিত কারণে প্রার্থী হতে চাননি, তার ছেলে শুভাশিস দাস এবারে প্রার্থী হয়েছেন। এছাড়াও যে বাদ যাওয়া যে বিধায়ক তারা আছেন তাদের মধ্যে আছেন জোড়াসাঁকোর বিবেক গুপ্ত, এন্টালি স্বর্ণকমল সাহা, ফারাক্কার মনিরুল ইসলাম। তিনি তো খুবই ক্ষুব্ধ, তিনি বলছেন যে মানুষের পাশে থাকার জন্য আমার এই শাস্তি হলো। তিনি তো মানে নির্দল হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এরকম একটা কথা জানিয়েছেন। এছাড়াও আছেন পশ্চিম মেদিনীপুরের দাসপুরের দীর্ঘদিনের বিধায়ক মমতা ভূঁইয়া, নারায়ণগড়ের সূর্যকান্ত ভট্ট, উত্তর দিনাজপুরের দীর্ঘদিনের বিধায়ক আব্দুল করিম চৌধুরী, ভাতারের মানগোবিন্দ অধিকারী, রায়নার শম্পা ধারা, আউসগ্রামের অবেদানন্দ থান্ডার প্রমুখ। প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাবার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে যাদের দিতে পারিনি তাদের আমি পার্টিতে বা কোনো কাজে অ্যাডজাস্ট করব, তারা যেন আমাকে ভুল না বোঝেন। কারণ সব নির্বাচনেও কিছু কিছু নতুন নিয়ে আসতে হয়, কিছু কিছু পুরাতনকে অন্য কাজে লাগাতে হয়। আশা করি সবাই দলবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে, জোটবদ্ধভাবে দল যে সিদ্ধান্ত নিয়েছে এটা সর্বসম্মত সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত অনুযায়ী যেন কাজটা করেন। এইটা হচ্ছে এই মুহূর্তে আজ 18ই মার্চের রাজ্যের পরিস্থিতি। প্রত্যেকের অনুষ্ঠানে গিয়ে যোগ দেয় সেই এমএলএ কি কারণে টিকিটটা কাটলো, আর পাশে যারা এমএলএ 4000 ভোট লিড দিয়ে তারা যদি টিকিট পায়, আমার এমএলএ দোষ কোথায়? 37,000 লিড দেওয়ার পরে কেন টিকিটটা কাটা হবে? এর জবাব আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করছি। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম ভিডিও আসছে যে তৃণমূলের মনোনয়ন না পেয়ে বিভিন্ন প্রার্থী যারা বিধায়ক ছিলেন তাদের অনুগামীরা তারা ক্ষোভ প্রকাশ করেছেন প্রকাশ্যেই। এই ঘটনা কিন্তু বিজেপির ক্ষেত্রেও ঘটেছে, ছাতনায় ঘটেছে, আলিপুরদুয়ারে ঘটেছে, বিভিন্ন জায়গাতে বিজেপির যে এখনো পর্যন্ত যে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে অর্ধেকের কাছাকাছি, সেখানেও কিন্তু প্রার্থী নিয়ে প্রবল বিক্ষোভ আছে। আবার বামেদের যে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে সেখানেও একটি কেন্দ্রের প্রার্থী নিয়ে বিক্ষোভ দেখা দিয়েছে, যা কিন্তু বাম রাজনীতির ধারার সঙ্গে একদমই সামঞ্জস্যপূর্ণ নয়। এবং এক্ষেত্রে অভিযোগ উঠেছে, বামেদের অভিযোগ যে তৃণমূলের পক্ষ থেকে উস্কিয়ে বাম পার্টি অফিসে, বাম দলীয় অফিসে ভাঙচুর করানো হয়েছে, যদিও তার স্পষ্ট কোনো খবর এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি। নির্বাচন যত এগিয়ে আসবে, রাজ্যে 2 দফায় নির্বাচন 23 এবং 29 এপ্রিল, নির্বাচন যত এগিয়ে আসবে তত কিন্তু রাজনৈতিক উত্তাপ বাড়বে। এবং আমাদের অনুমান যে আগামী কয়েকদিনে রাজ্যে কিন্তু বেশ কিছু দল বদলা বদলি দেখা যাবে। তার অপেক্ষায় থাকা যাক। আপনারা পিপলস রিপোর্টারের সঙ্গে থাকুন, গুজবে নয় খবরে থাকুন। 2016 সাল থেকে আমরা বিভিন্ন অসুবিধা সত্ত্বেও আপনাদের কাছে সঠিক খবর, সুস্থ খবর, ভালো খবর পরিবেশন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা আমাদের
ফেসবুক পেজ, আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন, সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন আমাদের ওয়েবসাইট www.peoplesreporter.in। নমস্কার।